আমি যদি আম্পায়ারিং করতে এসে এত ভালো করার পরেও, আমি ওয়ার্ল্ডে এত ভালো করার পরেও আমি যদি বাংলাদেশের মানুষের কাছে পেছনে কথা শুনতে হয়, আজে বাজে কথা শুনতে হয়, যারা পেছনে গিয়ে গসিপ করে, তাহলে এত কষ্ট করে লাভ কি? আম্পায়ারিং তো খুব কষ্টের একটা কাজ, আসলে খুবই কষ্টের একটা কাজ। যারা করে তারাই শুধুমাত্র জানে। আমি বলবো আমি লাকি ক্রিকেট প্লেয়ার হিসেবে। আমি মানে বাংলাদেশের প্রথম ন্যাশনাল টিমে খেলেছি, সেখানেও ইতিহাসের পাতায় আমার নাম থেকে যাবে। আম্পায়ার হিসেবে তো ডেফিনেটলি বাংলাদেশের প্রথম ইন্টারন্যাশনাল উইমেন্স আম্পায়ার, বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার যে ওয়ার্ল্ড কাপ করতে পেরেছে, এবং আরও অনেক ইতিহাসের সাক্ষী যেটা আমি হয়েছি। ওই পাওয়াটা মানে আমি মরে গেলেও এই নামটা সারা জীবন থাকবে। ঈদ মোবারক, সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 ঈদের বিশেষ আয়োজন স্যান্ডেলিনা সোপ নিবেদিত অদম্য নারী, পাওয়ার্ড বাই বিউটিনা ফ্রেশ ওয়াশ। আমাদের সঙ্গে রয়েছেন বিশেষ অতিথি সাথী রাজাকের জেসি। তার একাধিক পরিচয় রয়েছে, তিনি বাংলাদেশের সাবেক ক্রিকেটার, আন্তর্জাতিক নারী আম্পায়ার, বাংলাদেশের প্রথম আম্পায়ারও বলা যায়। জেসি আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো। ঈদ মোবারক। ঈদ মোবারক আপনাকে। শুরুতে জানতে চাওয়া, ক্রিকেটে আপনার উঠে আসার গল্পটা কেমন ছিল, কিভাবে উঠে আসলেন? ক্রিকেটে উঠে আসা আসলে একটা স্বপ্ন থেকেই, ডেফিনেটলি ক্রিকেটার হওয়া এখনও সবার স্বপ্ন। সেই সময়টা আমি যখন ছোট ছিলাম, নারী হিসেবে ক্রিকেটার হওয়া আমার স্বপ্ন ছিল। যখন হয়তো বা মানে সবাই আমাদের সময় স্বপ্ন দেখতো যে ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়া, টিচার হওয়া, বাট আমি সবসময় স্বপ্ন দেখতাম যে আমি নারী ক্রিকেটার হব। তবে বাংলাদেশে তখন ক্রিকেট ছিল না, তারপরে স্বপ্ন দেখতে তো আর মানা নেই। তবে আমার একটাই টার্গেট ছিল, যেহেতু তখন পর্যন্ত বাংলাদেশে কোনো নারী ক্রিকেট দল ছিল না, এবং আমি আসলে ছোটোবেলা থেকেই ক্রিকেট খেলতাম। সেটা হচ্ছে মানে আমার স্কুলে খেলতাম, আমার স্কুলের ফ্রেন্ডদের সাথে, আমার পাড়ায় খেলতাম, পাড়ার ভাইয়াদের সাথে, আমার মামা চাচাদের সাথে ক্রিকেট খেলতাম। আমার স্বপ্নই ছিল ক্রিকেট ঘিরে, এবং আমাকে যখনই সবাই জিজ্ঞেস করতো ছোটোবেলায়, আমি যখন মানে 1-2তেও পড়ি, তখন থেকে আমি শুধু বলতাম ক্রিকেটার হব। আলহামদুলিল্লাহ, সেটার জন্য আসলে ধীরে 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 আমার আব্বু আম্মু আমাকে অনেকটা হেল্প করেছে। আমি ক্লাস 6-এ তখন আমার আম্মু আমাকে বিকেএসপিতে নিয়ে এসছে, বিকেএসপি দেখিয়েছে, যদিও তখনও বিকেএসপিতেও ক্রিকেট শুরু হয়নি বাংলাদেশে। তারপরও আমি যখন বড় হলাম, এসএসসি পাস করলাম 2007-এর দিকে, তখন বাংলাদেশে ক্রিকেট শুরু হয়েছে, এবং আমি আলহামদুলিল্লাহ প্রথমেই আসলে আমি বাংলাদেশ প্রথম ন্যাশনাল টিমে সুযোগ স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য পেয়েছি, তখন থেকে খেলার সুযোগ পেয়েছি, এবং স্বপ্নটাকে আসলে সত্যি করতে পেরেছি। ক্রিকেট তো সাধারণত পুরুষরা বেশি খেলতো, সেখানে আপনি মেয়ে হিসাবে ক্রিকেটটা কীভাবে আসলেন? মাঠে যখন যেতেন তখন কিভাবে অন্যদের মধ্যে খেলার সুযোগ পেতেন, তখন সেইভাবে কিভাবে নিজেকে প্রস্তুত করলেন তখন? দেখেন, সেটাই আমি আসলে প্রথম দিকেই বলার চেষ্টা করছিলাম, যে মানে সবাই একটু আমাকে দেখে অবাক হতো যে একটা মেয়ে ক্রিকেট খেলছে, একটু বাঁকা চোখে দেখতো, সবসময় বলতো যে মেয়েরা ক্রিকেট খেলছে। কারণ আমি তো আসলে সেই লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা থেকে এসেছি, সেখানে কেউ ওই সময় ছেলেরাই ক্রিকেট খেলার হয়তো বা সাহস করতে পারতো না, সেখানে মেয়ে ক্রিকেটার হিসেবে। এবং আমার জানা মতো, আমি যদি ভুল না করে থাকি, লালমনিরহাট জেলার মধ্যে প্রথম ন্যাশনাল টিমের প্লেয়ার আমি ছিলাম, ছেলে মেয়ে সবার মধ্যে। তারপরে এখনও কিন্তু কেউ ন্যাশনাল টিমে খেলতে পারেনি। সো এইটা হচ্ছে সবার কাছে একটু অবাক করার ব্যাপার ছিল। তারপরও আছে না যে আমরা তো আসলে আমাদের ওই গণ্ডি বেরিয়ে আসতে পেরেছি দেখে এই জায়গাটায় এসেছি। বাবা মা যখন মাঠে যেতেন তখন তারা কীভাবে আপনাকে সহযোগিতা করতো? কারণ একজন মেয়ে বলি যখন মাঠে যায়, নানা প্রতিবন্ধকতা কাজ করে, বিভিন্ন বিষয় থেকে, সিকিউরিটি একটা বিষয় থেকে, সেখানে তারা কীভাবে আপনাকে সমর্থন দিতেন? ছোটোবেলায় যেটা হয়েছে, আমি তো আসলে স্কুলে খেলতাম, সেখানে খুব একটা কিছু সমস্যা হয়নি। বাট বাইরে যখন খেলতাম তখন অনেক ধরনের কথাবার্তা বলতো। আব্বু আম্মুকে এসে বলতো, আরে আপনার মেয়ে তো সারাদিন ছেলেদের সাথে ক্রিকেট খেলে, দৌড়াদৌড়ি করে, ব্যাডমিন্টন খেলে। বেশিরভাগ ক্রিকেট খেলা নিয়ে অনেক বিচার আসতো বাসায়, যেটা আসলে হতো ছোটোবেলায়। তো আব্বু আম্মু ওভাবেই আসলে তাদেরকে জবাব দিয়ে দিত, ওভাবে আমাকে প্রোটেক্ট করতো, ওভাবে বলতো যে আমার মেয়ে ওর যা ইচ্ছা তাই করবে, আপনাদের কি যায় আসে। তো যেটা এখনও হয়তো বা সমাজে আমরা এই সময় এসেও হয়তো বা সেটা বলার সাহস পাই না, যে মানুষের কথা চিন্তা করি, মানুষ কি বলবে, মানুষ কি বলবে না। বাট এই জিনিসগুলো আমার মনে হয় যে বাবা মা ওইভাবে ট্যাকেল দিয়েছে দেখে এই জায়গা পর্যন্ত আসা। আর ডেফিনেটলি আমি ওই সাপোর্টটা পেয়েছি, সবসময় আমাকে ওই সাপোর্টটা দিয়েছে। আমি ওই সময় হয়তো বা টি শার্ট প্যান্ট পরে আমি ক্রিকেট খেলতাম, ট্রাউজার পরে মাঠে দৌড়াতাম, ব্যাডমিন্টন খেলতাম, এবং আব্বু আম্মু সবসময় সাপোর্ট করেছে। এলাকায় অনেক মুরব্বী আছে, তারা বলে যে মেয়েরা ক্রিকেট খেললে কীভাবে বিয়ে দিবেন, কীভাবে তারা মানে সংসার করবে, কীভাবে তারা সমাজের সঙ্গে মানিয়ে নেবে, সেই বিষয়গুলো কীভাবে অতিক্রম করেছেন, সেই বিষয়গুলো কীভাবে পাড়িয়ে দিয়েছেন? এটা তো আসলে একটা কমন কথা, এটা এখনও বলে, এখনও মেয়ে ক্রিকেটার আপনি যদি জিজ্ঞেস করেন, যারা ক্রিকেট খেলে এখনও, বা ফুটবল যারা খেলতেছে এখনও, কিন্তু মুরব্বীরা ওই কথাই বলে, আরে ক্রিকেট খেলে
হাত পা ভাঙবে, কালো হয়ে যাবে, কে বিয়ে করবে, প্লেয়ার শুনলে কেউ বিয়ে করতে চাইবে না। তো এটাই আসলে সবার ক্ষেত্রে হয়। এই জায়গাটায় আমি আমার আম্মুর কথা বলবো না, আম্মু খুব একটা কনসার্ন ছিল না, আমার বাবা ছিল অনেক সময়। কারণ দেখা গেল আমার কাজিনদের, আমার থেকে ছোট যারা, ওদের বিয়ে হয়ে যাচ্ছে এবং সেই হিসেবে রোদে পুড়ে পুড়ে আমার ফ্যামিলির সবাই একটু, যদিও গায়ের কালার নিয়ে কথা বলা উচিত না, সবাই একটু দেখা গেল যে একটু সাদা চামড়ার, সেই ক্ষেত্রে আমি ক্রিকেট খেলে খেলে আমি একটু তাদের সবার থেকে কালো হয়ে গেছি। তো আব্বু আসলে টেনশন করতো যে আরে আমার মেয়েটার কীভাবে বিয়ে হবে, বা আমার স্কিন কালারটা আসলে ডার্ক হয়ে যাচ্ছে। দেখেন, এগুলো আসলে কোনো ব্যাপার না। যখন আমার মনে হয় যে আল্লাহ তাআলা যার সাথে যার লিখে রেখেছেন তার সাথেই বিয়ে হবে, বা বিয়ে যখন যার নসিবে যেখানে আছে সেখানেই হবে, তার আগে না পরে না। বাট মুরব্বীদের কথা তো ডেফিনেটলি একটু ইফেক্ট করতো। বাবা মা একটু টেনশনে পড়ে যেত যে আসলে তো এটা একটা চিন্তার বিষয়, বা চেহারার থেকে, গায়ের কালারের থেকে ইম্পর্টেন্ট হচ্ছে খেলাধুলা করে এরকম মেয়েকে আসলে কোন ফ্যামিলি মেনে নিবে। এখনও মেনে নিতে চায় না জিনিসটা সচরাচর। আবার অনেকে শর্ত দিয়ে দেয় যে ঠিক আছে বিয়ে করবে, বিয়ের পরে খেলাধুলা ছেড়ে দিতে হবে। এর জন্য কিন্তু অনেকে আপনি দেখবেন যে এখনও প্লেয়াররা অনেকে বিয়ে করে না, কারণ খেলাধুলা ছেড়ে দিতে হবে, সেই জিনিসটা তো আসলে আমরা মানতে পারি না। আলহামদুলিল্লাহ আমিও অনেক লাকি বলবো যে আমি এমন একটা ফ্যামিলি পেয়েছি, আমার হাজব্যান্ড, আমার ইনলস, ওদের কারো কোনো সমস্যা নেই। বিয়ের পরে খেলাধুলা, বিয়ের বাচ্চা হওয়ার পরে খেলাধুলা, সব কিছুই তারা মেনে নিয়েছে। সো আলহামদুলিল্লাহ সেই দিক থেকে আমি লাকি বলবো। লালমনিরহাটের উপজেলা থেকে ঢাকায় আসা, ঢাকায় এসে কিভাবে ছিলেন, কোথায় ছিলেন, সেই যাত্রাটা কেমন ছিল একটু বলুন। দেখেন, আমার জন্য যাত্রাটা ইজি ছিল, কারণ হচ্ছে আমি যেহেতু বিকেএসপিতে শুরু করেছি ক্লাস 6-7 থেকে, কারণ বিকেএসপির স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কাজটাই তো আসলে খেলাধুলা, ওই পরিবেশটা আমি ওখানে পেয়েছি। সো আমার মেন্টালি ফিজিক্যালি স্ট্রং হওয়ার যে ব্যাপারটা, ঢাকায় এসে আমি যদি একদম লালমনিরহাট থেকে ঢাকায় এসে পড়তাম এত বড় একটা শহরে, আমার জন্য একটু ডিফিকাল্ট হতো। বাট যেহেতু বিকেএসপিতে আমি একবারে রেডি হয়ে গিয়েছিলাম, বিকেএসপিতে খেলাধুলা করে মেন্টালি ঢাকার সাথে মিলে যাওয়া, এতগুলো ছেলে মেয়ের মধ্যে মিলে যাওয়া, খেলার পরিবেশটা পেয়েছিলাম। সো ওইখানেই আসলে আমি যদি বলি আমার গ্রোথটা ওখানেই হয়েছে। সেখান থেকে যখন আমি শুনলাম যে ঢাকায় ক্রিকেট খেলা শুরু হচ্ছে 2007-এ, তখন আমি চলে আসলাম। আর যেহেতু আমার আব্বু ঢাকায় থাকতো, আমার ভাইয়াও ঢাকায় পড়াশোনা করতো, সো আমার জন্য খুব একটা আসলে সমস্যা হয়নি। আমার পরিবারের সাথেই আমি ছিলাম। আবারও বলবো, পরিবারের সাপোর্ট। জাতীয় দলে খেলেছেন, মাঝে বেশ কিছু অভিযোগ এসেছে, জাহানার আলম থেকে শুরু করে অনেকেই করেছেন যে বৈষম্য শিকার হতে হয়, বিভিন্ন হ্যারাসমেন্টের শিকার হতে হয়। আপনার মুখ থেকে শুনতে যাচ্ছে যে আপনি কী ধরনের হ্যারাসমেন্টের শিকার তখন হয়েছেন, সেটা কীভাবে ওভারকাম করেছেন? দেখেন, আমি হয়তো বা সরাসরি কোনো কিছুতে শুরুর দিকে অনেক কিছু আসলে হয়েছে, ওই কথা এখন নাই টানি, একেবারে হয়নি সেটা যদি বলি সেটা আসলে ভুল। দেখেন, মানুষের থেকে বড় কথা হচ্ছে যে আপনি যদি মানুষের কথাটা খুব ইম্পর্টেন্ট। আমাদের কাজটা তো, যদি আমি এখন আম্পায়ারিংয়ের কথাও বলি বা খেলাধুলার কথা বলি, মেন্টালি আমাদের অনেক ফিট থাকতে হয়। ফিজিক্যালি ফিটের সাথে মেন্টালি ফিটনেসের খুব বড় একটা সম্পর্ক রয়েছে, এবং আপনি যদি মেন্টালি ফিট না থাকেন, আপনি আপনার পারফরমেন্স 100% দিতে পারবেন না। সো এখনও আমরা অনেক ধরনের কথা শুনি পিছনে, সামনাসামনি হয়তো বা বলে না, বাট যখন পরবর্তীতে শুনি যে হ্যাঁ এই মানুষটা আমাকে নিয়ে কথাটা বলছে, বা এই মানুষটা আমাকে নিয়ে একটা বাজে কথা বাইরে বলছে, আমার কাছে মনে হয় এটা সব থেকে বড় হ্যারাসমেন্ট। কী ধরনের প্রতিবন্ধকতা তখন ফেস করেছেন? যখন কোচও ছিলেন, পুরুষ ফিজিও ছিলেন, এবং তার সঙ্গে কিন্তু যারা আপনাদের দায়িত্বে ছিলেন ম্যাক্সিমামে কিন্তু ছিলেন না পুরুষ, তাদের সেখানে অনুশীলন করা, বিভিন্ন বিষয় থাকেন মেয়েদের, নারীদের, সেগুলো কীভাবে ফেস করেছেন? দেখেন, যারা আসলে প্রফেশনালি এখানে ছিল, মোটামুটি সবাই প্রফেশনাল বিহেভিয়ারে আমাদের সাথে করেছে। আপনি যদি এখনও দেখেন, এখনও কিন্তু সবাই পুরুষ, শুধুমাত্র ফিজিও নারী, এছাড়া সবাই পুরুষ। ইম্পর্টেন্ট হচ্ছে যে প্রফেশনাল জায়গায় প্রফেশনাল বিহেভিয়ারটা মেনটেন করা, সেটা সেই সময়ে ছিল। হ্যাঁ, আপনি সবাইকে একরকম পাবেন না, সেটাই স্বাভাবিক। কিছু মানুষ আপনি পাবেন যে এদের মধ্যে আসলে জাহানারা যে অভিযোগটা করেছে সেই ধরনের কিছু মানুষ আপনি পাবেন, সেটা আমার মনে হয় সব জায়গায়ই থাকে। এবং আমার মনে হয় যে আমাদেরও অনেক বেশি কেয়ারফুল হওয়া উচিত যে আপনি কাকে কোন কথা বলার সুযোগ দিচ্ছেন। আমার মনে হয় যে আমরা যদি কাউকে সুযোগ দিই, তারা সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করে। যারা সুযোগ সন্ধানী মানুষ, কিছু জায়গায় তো থাকবে, কিছু কিছু থাকবে সুযোগ সন্ধানী মানুষগুলোকে সুযোগ দেওয়া যাবে না, যার জন্য আমাদের অনেক বেশি স্ট্রং হতে হবে। সেটা আমাদের মেন্টালি অনেক বেশি স্ট্রং হতে হবে, আমাদের এক থাকতে হবে। এমন যদি হয় যে এমন একটা সিচুয়েশন ওই সময়টা জাহানারার সাথে যখন হয়েছে, যদি আশেপাশে অনেকেই পেতো সে, তাহলে আমার মনে হয় যে সেই সময়টাই হয়তো বা সে প্রতিবাদ করতে পারতো বা কিছু করতে পারতো। সো আমার মনে হয় যে মেন্টালি অনেক স্ট্রং হওয়া দরকার এই ধরনের ব্যাপারগুলো মোকাবেলা করার জন্য, এবং সেটার জন্য আমাদের আসলে তৈরি থাকতে হবে। আমি বলবো যে আমি শুরু থেকে এই পর্যন্ত
খুব বেশি সেভাবে পাইনি, একেবারে পাইনি সেটা না, মানে আমি যদি বলি যে পাইনি সেটা মিথ্যা বলা হবে ডেফিনেটলি। এখনও আমি ইন্টারন্যাশনাল আম্পায়ারিং করছি, এত বড় বড় জায়গায় যাচ্ছি, বিভিন্ন দেশে যাচ্ছি, দেশের মানুষই তো পিছনে অনেক কথা বলছে যে এই কথাগুলো কানে আসতেছে, এই কথাগুলো নেয়ার মতো মানসিকতা নেই, কারণ কথাগুলো মিথ্যা। আপনি যখন ভালো করবেন অনেক মানুষ আপনাকে পিছিয়ে কথা বলবে, সেটা হচ্ছে মেন্টালি হ্যারাসমেন্ট, আমি যদি যেটাকে বলি মেন্টালি হ্যারাস করার চেষ্টা করবে, আপনাকে ডাউন করার চেষ্টা করবে। আমার কাছে এই হ্যারাসমেন্টগুলো তো আরও বেশি পেইনফুল মনে হয়, কারণ হচ্ছে আপনি যখন পারফরমেন্স করবেন, আমাদের খেলা, আমরা যদি মেন্টালি ফিট না থাকি, আমরা যদি মেন্টালি আসলে ফ্রেশ না থাকি, রিল্যাক্স না থাকি, আমরা ভালো পারফরমেন্স করতে পারবো না। মাঝে মাঝে আমার কাছে এখনও মনে হয় যে মাঝে মাঝে আম্পায়ারিং আমি ছেড়ে দিই, কারণ যখন পিছনে এই ধরনের কথাগুলো শুনি যে আমাদের কাছের মানুষ আম্পায়ারিং, হয়তো বা কেউ আম্পায়ার বা আম্পায়ার কোচ, বা দেখা গেল যে আমাদের খুব আশেপাশের মানুষ, যেই মানুষের সামনে খুব ভালো, সামনে দেখা হলে আপনাকে খুব ভালোভাবে বলছে কেমন আছো, তোমার থেকে ভালো আর কেউ নেই, সেই মানুষের পিছনে গিয়ে এত বাজে বাজে কথা বলতেছে আপনাদের সম্পর্কে, কারণ আমি একটা মেয়ে। এর জন্য ছেলেরা হাজার কিছু করলেও তাদেরকে নিয়ে কথা হয়তো বা হচ্ছে না, বাট মেয়েরা কিছু না করেও হয়তো বা তাদেরকে নিয়ে বাজে কথা বলতেছে, এবং যেগুলো আসলে মিথ্যা কথা, যেই কথাগুলো শুনলে পরবর্তীতে আমার কাছে খারাপ লাগে যে কেন এই মানুষটা আমাকে নিয়ে খারাপ কথা বলছে। সো এই জিনিসগুলো আমি বলবো যে মেন্টালি হ্যারাসমেন্ট এখনও আছে, এখনও অনেক কথা হয় আমাদের পেছনে, যেগুলো বন্ধ করা দরকার। একটু একটা ঘটনা জানতে চাচ্ছিলাম যে এটা শুনে আসার পর মনে হয়েছে যে ক্রিকেটটাও খেলবো না, আম্পায়ারিংও করবো না, মানে অন্য কাজ থাকলে সেটা করবো, যদি বলতেন। এটাই বললাম যে রিসেন্টলি একটা কিছু আসলে আমাদের যেটা যে মনে হয়েছে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমাদের খুব কাছের একজন মানুষ, যার সাথে হয়তো বা একজনের একটা কথা কাটাকাটি হয়েছে, আমি ছিলামও না তার মধ্যে, দেখা গেলো যে আমার একটা ভালো ফ্রেন্ড, ওর সাথে একজনের কথা কাটাকাটি হয়েছে। আমরা যেহেতু দুজন একসাথে বেশিরভাগ সময় থাকি, গল্প করি, শপিংয়ে যাই বা সব জায়গায় যাই, কথাগুলো শেয়ার করি, দেখা গেলো আরে ওরা দুইজন তো একসাথে, ওকে নিয়ে বলতে গিয়ে আমাকে নিয়েও সে দুই একটা বাজে কথা মানুষের কাছে বলছে। যখন এই কথাগুলো শুনেছি তখন আমার কাছে মনে হচ্ছে যে না, কী দরকার, এই জায়গাটা যদি ভালো না হয়, যদি এই জায়গায় যদি মানুষ পেছনে এত কথা বলে যেগুলো মেন্টালি আসলে খুবই এফেক্ট করছে, আম্পায়ারিং ছেড়ে দিলাম, কিছু হবে না তো। আম্পায়ারিং আমার ব্রেড অ্যান্ড বাটার না যে আমি আম্পায়ারিং করেই আমার খেতে হবে। আমি ক্রিকেটার হওয়া আমার স্বপ্ন ছিল, ক্রিকেটে আমার কোনো ধাক্কা লাগলে খুব বেশি বা আসলে কষ্ট লাগতো। আম্পায়ারিং, আমি ক্রিকেটের পরে আমার একটা ক্যারিয়ার আম্পায়ারিং, আমি ডেফিনেটলি আমি আম্পায়ারিং ভালোবাসি, আমি খুব এনজয় করছি আম্পায়ারিংটা। বাট আমি যদি আম্পায়ারিং করতে এসে এত ভালো করার পরেও, আমি ওয়ার্ল্ডে এত ভালো করার পরেও আমি যদি বাংলাদেশের মানুষের কাছে পেছনে কথা শুনতে হয়, আজে বাজে কথা শুনতে হয়, যারা পেছনে গিয়ে গসিপ করে, তাহলে এত কষ্ট করে লাভ কি? আম্পায়ারিং তো খুব কষ্টের একটা কাজ, আসলে খুবই কষ্টের একটা কাজ। যারা করে তারাই শুধুমাত্র জানে এই কাজটার মধ্যে কতটা আমাদের এফোর্ট দিতে হয়, কতটা ফিজিক্যাল ওয়ার্ক আছে, কতটা মেন্টালি, বিশেষ করে মেন্টালি ওয়ার্কটা কেউ বুঝে না, যে আমাদের যে প্রত্যেকটা বলে এত বেশি অ্যাক্টিভ থাকতে হয়, কনসেন্ট্রেশন দিতে হয়, এবং আপনি জানেন যে একটা ভুল ডিসিশন যদি আসে তাহলে কি পরিমাণে ক্যারিয়ার হুমকি। শুধু না, আমাদেরও তো খারাপ লাগে, আমাদের যদি মনে হয় যে একটা ভুল আজকে করেছি বা একটা এরর হয়েছে, গালিগালাজ তো বাংলাদেশে আসলে প্লেয়াররা দেয়ই, জানেনি, এটা তো কমন ব্যাপার যে একদম মুখের উপরে গালি দিয়ে চলে আসে। সো এটা তো অনেক মেন্টাল প্রেশারের একটা কাজ। সেখানে এসে যদি আমরা এই খেলার বাইরেও যদি বাইরের মানুষের কথার জন্য মেন্টাল প্রেশার নিতে হয়, তাহলে আমি বলবো যে আসলে দরকার নেই। কী হবে, আম্পায়ারিং না করলে কিছু যাবেও না, আসবেও না। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যা করেছি, ইতিহাসের নামটা তো লেখা থাকবে, আর কিছু দরকার নেই তো। একটা জীবন তো ছোট্ট জীবন শান্তি মতো কাটানোটা খুব ইম্পর্টেন্ট, সেই শান্তিটা খুব দরকার, যেটা আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট, যে না, আমি আমার মেন্টালি ফ্রি থাকতে চাই, আমি আমার জীবনটা শান্তিতে কাটাতে চাই। না, প্রতিবন্ধকতার কথা বললেন, সেখানে একটি বিষয় নিয়ে বারবারই কথা হয় যে বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার আপনি, সেই রেকর্ডটা কেউ ভাঙতে পারবে না। যখন এই কথাটা শোনেন তখন নিজের মধ্যে কেমন ভালো লাগা কাজ করে, এবং আপনার পরিবার থেকে কতটা সাপোর্ট পান? খুবই ভালো লাগে। দেখেন, আমরা তো ছোট্ট জীবন, আমরা সারা জীবন বাঁচবো না, ইতিহাস তো ইতিহাস, এটার সাক্ষী হওয়াটা সবার ভাগ্যে হয়তো বা জোটে না। আমি বলবো আমি লাকি, ক্রিকেট প্লেয়ার হিসেবে আমি মানে বাংলাদেশের প্রথম ন্যাশনাল টিমে খেলেছি, সেখানেও ইতিহাসের পাতায় আমার নাম থেকে যাবে। আম্পায়ার হিসেবে তো ডেফিনেটলি বাংলাদেশের প্রথম ইন্টারন্যাশনাল উইমেন্স আম্পায়ার, বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার যে ওয়ার্ল্ড কাপ করতে পেরেছে, এবং আরও অনেক ইতিহাসের সাক্ষী যেটা আমি হয়েছি। ওই পাওয়াটা মানে আমি মরে গেলেও এই নামটা সারা জীবন থাকবে। এখন যেমন দেখা গেল যে আমার কাজিনরা যারা বিসিএস পরীক্ষা দেয়, ওরা মাঝে মাঝে ফোন করে বলে, আচ্ছা বিসিএসের কোয়েশ্চেনে তোমার কোয়েশ্চেন আছে, বা আমরা পড়ছি
ওই কারেন্ট অ্যাফেয়ার্সে বা নোটবুকে তোমাকে নিয়ে কোয়েশ্চেন আছে, আমরা খুবই প্রাউড ফিল করি। তো আমার কাছে তখন ভালো লাগে যে না ঠিক আছে, আলহামদুলিল্লাহ জীবনে এমন একটা কিছু করতে পেরেছি যে মানুষ আমাকে সারা জীবন মনে রাখবে। দর্শক, ঈদের বিশেষ আয়োজন থেকে নিচ্ছি একটি বিরতি। স্যান্ডেলিনা সোপ নিবেদিত অদম্য নারী, পাওয়ার্ড বাই বিউটিনা ফ্রেশ ওয়াশ। ফিরছি বিরতি থেকে স্যান্ডেলিনা সোপ নিবেদিত অদম্য নারী, পাওয়ার্ড বাই বিউটিনা ফ্রেশ ওয়াশের বাকি অংশ নিয়ে। যেটা জানতে চাচ্ছিলাম যে সাকিব আল হাসান আপনার বন্ধু, বিকেএসপির বন্ধু, তার সঙ্গে অনেক সময় কাটিয়েছেন, তিনি বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেটার। তার বিষয়ে জানতে চাচ্ছিলাম আপনাদের বন্ধুত্ব কেমন ছিল, আলোচনা কেমন হতো? আর দেখেন, বন্ধু তো বন্ধুই। আর সাকিব আল হাসান আমি যদি বলি যে মানে মানে একদম সেই অর্থে খুবই ভালো বন্ধুদের জন্য। কারণ আমরা যখন একসাথে আড্ডা মারি, ইদানিং তো আসলে হচ্ছে না, তারপরও হচ্ছে সবসময় আমরা কিন্তু, সাকিবও ব্যস্ত, সবাই সবার কর্মজীবনে ব্যস্ত, তারপরও আমরা কিন্তু প্রতি বছরে কিছু সময় বের করতাম। সেটা হচ্ছে যে কোনো রমজানে আমরা একসাথে ইফতার করতাম ডেফিনেটলি। তারপর কিছু কিছু সময় আমরা সময় বের করে কিন্তু আমরা আড্ডা দিই সব বন্ধুরা একসাথে হয়ে। তো তখন যখন আসলে আমরা গল্প করি, আড্ডা দেই, তখন বন্ধু হিসেবে দারুণ। কারণ তখন মনে হয় না যে সাকিব আল হাসান, সেটা আসলে কারো কাছেই মনে হয় না। কারণ সবাই তো আসলে প্রফেশনাল লাইফে বলেন, পার্সোনাল লাইফে খুব বেশি সবাই যে ওই জায়গাটায় যেতে পেরেছে সেটাও না। এবং বরঞ্চ আমি বলবো সাকিব যেই জায়গাটায় আসলে গেছে, বাংলাদেশে খুব কম মানুষ রয়েছে যে সেই জায়গাটা অ্যাচিভ করতে পেরেছে। সেই হিসেবে সাকিব সবসময় ডাউন টু আর্থ, কখনো তার কাছে কারো কাছেই মনে হয়নি যে তার মাঝে অহংকার এসছে। শুরুতেও যেমন ছিল, এখনও তেমন আছে, আশা করি ভবিষ্যতেও সেরকম থাকবে। তো সবসময় সে বন্ধুদের সাথে খুবই ভালো। আড্ডা দেওয়ার সময় সেই হয়তো বা এমন কিছু কথা বলে, কারণ তার সেন্স অফ হিউমার খুবই ভালো। এমন কিছু কথা বলে যে আমরা আসলে খুবই মজা পাই, এবং আমরাও আসলে মন খুলে আড্ডা দিই যখন একসাথে, আমরা ছেলে মেয়ে সবাই আসলে একসাথে হই। সাকিব আল হাসান যখন জাতীয় দলে খেলেছেন, শাস্তি পেয়েছেন, বোর্ড থেকে পেয়েছেন, আইসিসি থেকে পেয়েছেন, বিভিন্নভাবে পেয়েছেন। সাকিব যখন বিকেএসপিতে পড়েছিল তখন টিচারদের কাছ থেকে সে কী ধরনের শাস্তি পেতেন? দেখেন, টিচারদের কাছ থেকে আমরা একই রকম শাস্তি সবসময় পেতাম। কোচদের কাছে যেটা হতো যে কোচরা যদি কোনো কারণে শাস্তি দিত, সেই শাস্তিটা হচ্ছে যেটা আমাদের আসলে কাজে লাগবে। হয়তো আপনাকে রানিং করতে হবে 10 চক্কর, বা ফ্রন্ট ডল দিতে হবে, বা সিট আপ দিতে হবে, বা পুশ আপ দিতে হবে। এই ধরনের শাস্তি ছিল, যেটা হয়তো বা শাস্তি যারা পেত তারা আরও লাকি, কারণ তারা 10 চক্কর বেশি দৌড়াচ্ছে, আরও বেশি ফিট হচ্ছে। আর স্কুলে যেই ধরনের শাস্তি হতো, হয়তো বা দেখা গেল যে চেয়ারের উপর দাঁড় করিয়ে রাখতো ক্লাসের সময়, বা ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখতো, বেশিরভাগ সময় চেয়ারের উপরেই দাঁড় করিয়ে রাখতো। সো এই শাস্তিগুলো আমরা আসলে এনজয় করতাম। মানে আমরা তো সব দুষ্টুগুলো একসাথে হয়ে গিয়েছিলাম বিকেএসপিতে, তো আমাদের কাছে কোনো শাস্তি নেই। বাড়িতে থাকলে তো আব্বু আম্মু মানে প্রতিদিন রেগুলার রুটিন ছিল সন্ধ্যায় একবেলা করে মার খাওয়া। তো সেটা অ্যাটলিস্ট বিকেএসপিতে তো মার খাওয়ার কোনো নিয়ম ছিল না, সেটা না পেলেও অন্যান্য শাস্তিগুলো পেতাম। বাট সেটা আসলে আমাদের মতো দুষ্ট ছেলেপেলের কাছে কিছুই ছিল না তখন। সাকিব এসে জানতে চাইলাম, একটু ব্যক্তি জীবনে জানতে চাই, ভাইয়ের সঙ্গে পরিচয় কীভাবে হয়েছিল, বিয়ের সময়টা কীভাবে আপনাদের মানে পরিচিতিটা বেড়েছিল, বিয়ের সময় আপনাদের মধ্যে অনেক কথাই তো হয়ে থাকে, যে কমিটমেন্টটা দিয়েছিল ভাই, সে কমিটমেন্টটা কি এত বছর রেখেছিল কিনা, এই বিষয়ে জানতে চাচ্ছিলাম। দেখেন, যেটা হচ্ছে যে আমার খেলাধুলা শুরু থেকেই সে জানতো। আমি আসলে আমি আমার এসএসসি পরে একটা আর্কিটেকচার ফার্মে ভর্তি হই, একটা কলেজে আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, সেটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার জন্য। বাট সেখানে যেহেতু আমি ন্যাশনাল টিমে তখন খেলছিলাম, আর্কিটেকচার আসলে করতে পারছিলাম না, কারণ এত ড্রয়িং করতে হয়, এত কিছু করতে হয়। তো ওখানেই আসলে ভাইয়ের সাথে পরিচয়, উনিও ওই ইনস্টিটিউটে ছিল। তো তারপরে যেটা হয়েছে যে পরিচয় হওয়ার পরে যখন শুনেছে ক্রিকেটার, আরও বেশি আগ্রহী হয়ে গেছে। আমার প্র্যাকটিসে আমার সাথে যেত, বা আমার খেলা থাকলে আমার খেলা দেখতে আসতো। আমার যারা আসলে শ্বশুর শাশুড়ি, তারা আমার বিয়ের আগে থেকে আমার খেলাধুলা দেখতে সবসময়, আমার শ্বশুর শাশুড়ি স্টেডিয়ামে গিয়ে গ্যালারিতে বসে আমার খেলাধুলা দেখতেন এবং খুবই আগ্রহী ছিলেন, খুবই সাপোর্টিভ ছিলেন। এমনও একটা সময় হয়েছে যে আমি প্রথম বাংলাদেশের প্রিমিয়ার লিগ একটা মেয়েদের ক্লাব টিম করব, আমরা নিজেরা একটা ক্লাব টিম করেছি আমার হাজব্যান্ডের যেই ইনস্টিটিউট ছিল সেই নামে, এবং আমার মেয়েদেরকে রাখার জায়গা পাচ্ছিলাম না আমার শ্বশুর বাড়িতে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। একটা ফ্ল্যাট খালি করে ওখানে রেখেছি, এবং আমার শ্বশুর শাশুড়ি রান্না করে তাদেরকে খাইয়েছেন। তো খুবই সাপোর্টিভ, আসলে শুরু থেকে অনেক কিছু করেছেন আমার ক্যারিয়ারের জন্য। যেমন আমার বাবা মা সাপোর্ট করেছেন, আমার হাজব্যান্ড, আমার শ্বশুর শাশুড়ি সাপোর্ট করেছেন।
কমিটমেন্ট আসলে কিছুই করার দরকার হয়নি, কারণ সে জানেই যে আমার বউকে তো আমি আসলে আটকাতে পারবো না। খেলাধুলার জন্য বেশিরভাগ সময় আমার বাইরে থাকতে হতো, খেলার সময়ও আম্পায়ারিংয়ে এসে তো আরও বেশি সময় আসলে আমার বাইরে থাকতে হয়। যেটা করে যে আমি আলহামদুলিল্লাহ বলবো খুবই লাকি, আমার বাচ্চার জন্য একটা মা যে রোলটা প্লে করে সেটা আমার হাজব্যান্ড আসলে সেই রোলটা প্লে করছে। আর আমি বাইরে বাইরে থাকছি, আমি যখন থাকি না আমার হাজব্যান্ড চেষ্টা করে পুরোটা সময় আমার বাচ্চাকে দেয়ার অফিসের পরে, এবং আমি যখন থাকি না সারাক্ষণই সে আসলে তার সাথে থাকে। আর যার কারণে আমার মনে হয় যে আমার মেয়েও আসলে আমার থেকে বেশি আমার হাজব্যান্ডের উপর নির্ভরশীল বেশি, মানে কোনো কিছু দরকার হলে বাবা, কোনো কিছু করতে হলে বাবা। কারণ বাবা আসলে ছোটোবেলা থেকে তাকে ওইভাবে বড় করেছে যে আমার অভাবটা সেভাবে বুঝতে দেয়নি। ডেফিনেটলি তার সাপোর্ট ছাড়া আমি আমার খেলার লাইফেও এত দূর যেতে পারতাম না, আর আম্পায়ারিং তো আসলে শুরুই করতে হয়তো বা পারতাম না। আম্পায়ারিংয়ের পরে লাইফটা আরও বেশি ডিফিকাল্ট হয়ে গেছে। হয়তো আমি যখন বাসায়ও থাকছি, যে কোনো সময় আমি টায়ার্ড থাকছি, সারাদিন শুয়ে থাকছি, রেস্ট নিচ্ছি, যেই নর্মাল কাজগুলো আসলে একটা ওয়াইফ বাসায় থাকলে করে, সেই কাজগুলো আমি হয়তো কখনোই বাসায় করিনি বা করার সুযোগ পাই না, বা থাকলে টায়ার্ড থাকছি, বরং ও দেখা গেল একটু পানি লাগবে, আমাকে একটু পানি এনে দাও, পানি এনে দিচ্ছে, বা ওই আসলে খুবই হেল্পফুল, যার কারণে আমি আসলে আজকে এই জায়গায় আসতে পেরেছি। মেয়ের কথা বললেন, মেয়ে ক্রিকেটটা কতটা ভালোবাসে, তার বড় হয়ে আপনার মতো খেলোয়াড় হওয়ার ইচ্ছা আছে কিনা, ক্রিকেটটা নিয়ে সে থাকতে চায় কিনা? মেয়ে ক্রিকেট ভালোবাসে, আমি যতটুকু দেখেছি তার বেসিকও ভালো, বাট আমার মনে হয় না যে আমি ওকে ক্রিকেটার আসলে বানাবো। প্রথমত আমার মেয়ে হচ্ছে আমার মতো ব্রাউন হতে চায় না, সরাসরি বলে মা আমি রোদে গিয়ে ব্রাউন হতে চাই না, এটা একটা কারণ। আর আমার মনে হয় না যে আমার আসলে একটাই তো মেয়ে, যদি ইনডোর কোনো গেম খেলে, ও ইদানিং পুলের প্রতি খুব ওর 8 বল পুল খেলে, সে শিখছে আসলে, খুব আগ্রহ, বা গলফ প্লেয়ার এরকম কিছু, হয় গলফ খেলবে না হয় পুল খেলবে এরকম কিছু একটা, বাট ক্রিকেটে আসার চান্স খুবই কম ওর জন্য। গলফ পুলে তো ভবিষ্যৎ বাংলাদেশে খুব ভালো না, আপনি নিজে প্লেয়ার ছিলেন, আমরা দেখি যে প্লেয়ারদের অনেকের ছেলে মেয়ে ক্রিকেটে শেষ পর্যন্ত হয়ে ওঠে না। আপনার মেয়ের ক্ষেত্রে সেই সম্ভাবনাটা আমরা খুব বেশি দেখতে পাচ্ছি না, আপনি নিজেই বললেন। পড়াশোনা ফোকাস বেশি থাকার কারণে কিন্তু অনেক ছেলে মেয়ে খেলাধুলা আসতে পারে না। আপনার কাছে কি মনে হয় যে যারা বাবা মা তাদেরকে একটু খেলাধুলা একটু বেশি উৎসাহ করা উচিত কিনা? কারণ এর মধ্যে কিন্তু বিএনপি ঘোষণা দিয়েছে যে খেলাধুলার জন্য তারা বিভিন্ন সুযোগ সুবিধা বানানো হচ্ছে, তারা বেতনের ব্যবস্থা করছে, তারা এছাড়াও বিভিন্ন পথ তারা পরিকল্পনা অনুযায়ী তারা এগিয়ে যাচ্ছে। দেখেন, আমি পড়াশোনার প্রতি আমি একদম প্রেশার দিই না, আমি আমার হাজব্যান্ড কেউই না আসলে, মানে ক্লাস 1, 2, 3-তে তো আসলে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না, সো আমি পড়াশোনায় খুব বেশি ফোকাস দিই না। আমরা যেটা চেষ্টা করি যে আমার মেয়ে যেটা পছন্দ করে সেটাই করবে আসলে, ওর ছোটোবেলাটা এনজয় করছে। আমি পড়াশোনার মধ্যে টিউশনি, পড়াশোনা, কোচিং এগুলোর মধ্যে আমি ওকে এখনও দিইনি। ওই স্কুলে যায় আসে, ঠিক আছে, মাঝে মাঝে ঘুমোতে একটু বেশি ইচ্ছে হলে মাকে ধরে ঘুমোতে থাকেন, ঠিক আছে আজকে যাওয়ার দরকার নেই স্কুলে। আমি এরকম প্যারেন্ট না যে প্রতিদিন জোর করে স্কুলে পাঠাবো, একদিন দুদিন না গেলে কিছু হবে না। আমরা দুজনই, আমার হাজব্যান্ড আমি দুজনই আসলে এইভাবে, হয়তো বা পড়াশোনায়ও খুব একটা চাপ ওকে এখনও দেওয়া হয় না, যখন সময় আসবে সেই সময় হয়তো বা একা একাই ঠিক হয়ে যাবে। আর যেটা হচ্ছে খেলাধুলা, দেখেন খেলাধুলা করাটা খুবই জরুরি নিজের স্বাবলম্বী হওয়ার জন্য, সেটা নিজের ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য। আমি বলবো না যে কাজ করে টাকা ইনকাম করলে ইন্ডিপেন্ডেন্ট হওয়া যায়, ফিজিক্যালি মেন্টালি স্ট্রং হওয়া মেয়েদের জন্য বিশেষ করে খেলাধুলাটা খুবই ইম্পর্ট্যান্ট। এই জন্য আমি আমার মেয়েকে বলি যে খেলো, অ্যাটলিস্ট যাই খেলো, তুমি টেনিস খেলতে পারো, তুমি গলফ খেলতে পারো, তুমি পুল খেলতে পারো, যে কোনো খেলাধুলার সাথে যদি থাকে, এই গুণগুলো আসলে পাওয়াটা খুব দরকার। স্যান্ডেলিনা সোপ নিবেদিত অদম্য নারী পাওয়ার্ড বাই বিউটিনা ফ্রেশ ওয়াশের প্রোগ্রাম থেকে নিচ্ছে একটি বিরতি, ফিরছি বিরতির পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। স্যান্ডেলিনা সোপ নিবেদিত অদম্য নারী পাওয়ার্ড বাই বিউটিনা ফ্রেশ ওয়াশের বাকি অংশ নিয়ে আবার যুক্ত হব আমাদের বিশেষ অতিথি সাথীরা জেসির সাথে। জেসি আপা, সেটা জানতে চাচ্ছিলাম যে যখন বাইরে থাকেন, দেশের বাইরে, তখন মেয়ে কান্দাকাটি করলে তাকে কিভাবে বোঝানো হয়? আমার মেয়ে প্রথমত আমার জন্য কখনোই কান্নাকাটি করে না, যেটা আমার জন্য খুবই প্লাস পয়েন্ট না। দেখা গেল আমি ওর জন্য কান্নাকাটি করি মাঝে মাঝে। আমি যখন খুব লম্বা একটা টুর্নামেন্টে যাই, আমি আসলে আমার ফ্যামিলিকে খুব বেশি মিস করি, কারণ আমি তো আসলে একা থাকি, কাজের প্রেশার থাকে, মেন্টাল প্রেশার থাকে, সব কিছু মিলে আমার জন্য খুব কষ্ট হয়ে যায় থাকা। বাট ও খুব একটা
সেভাবে ফিল করে না, কারণ এখন তো আসলে মোবাইলের যুগ, ভিডিও কলে প্রতিদিনই কথা হচ্ছে। ও শুধুমাত্র আমাকে মিস করে যখন ওর কিছু লাগে, মা ইংল্যান্ডে যাচ্ছ, ইংল্যান্ড থেকে এটা নিয়ে আসবা, মা এটা ওর কোনো খেলনা লাগবে, ওর কিছু স্পেশাল কিছু ওখানে সেটা লাগবে তখনই। হ্যাঁ, আর একটা সময় ও কান্নাকাটি করে যখন ও একটু অসুস্থ থাকে, জ্বর থাকে, তখন ও চায় যে মা ওর পাশে থাকুক। সো এই সময়টা আমার জন্য আসলে খুবই ডিফিকাল্ট, খুবই কষ্টকর একটা মায়ের জন্য, যখন আপনার বাচ্চা সব থেকে বেশি দরকার আপনাকে, তখন আপনি আসলে সাথে নেই। মাঝে মাঝে তো এই জিনিসটা খুবই প্যারা দেয়। সামনের মাসে অর্থাৎ আগামী মাসে বিশ্বকাপে আম্পায়ারিং করতে যাবেন। বাংলাদেশে বিশ্বকাপে পুরুষ আম্পায়ার যিনি করেছেন তিনি 8 প্যানেল আম্পায়ার, আপনি ইন্টারন্যাশনাল আম্পায়ার, নারী আম্পায়ারদের মধ্যে প্রথম, বাংলাদেশের প্রথম নারী আম্পায়ারও আপনি। জানতে চাও যে একটি আইসিসি ইভেন্ট অর্থাৎ বিশ্বকাপের মতো মঞ্চে বাংলাদেশে প্রতিনিধিত্ব করা কতটা ভালো লাগার, কতটা প্রশান্তির? অসাধারণ ফিলিংস, অসাধারণ। মানে দেখেন, টিম যেমন যাচ্ছে ওয়ার্ল্ড কাপে খেলতে, টিম যেমন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে যে না আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছি, সেরকম আমারটা তো আরও বড় পাওয়া, কারণ একটা টিমে যাচ্ছে 14 জন 15 জন, আর আমি যাচ্ছি একা, এবং আমি প্রতিনিধিত্ব করছি বাংলাদেশের হয়ে। ওয়ার্ল্ডে 14 জন আম্পায়ার যাচ্ছে, তার মধ্যে আমি একজন বাংলাদেশ থেকে। সো আমি অনেক প্রাউড ফিল করি যে আমি বাংলাদেশি, কারণ আমরা এই জায়গাটা পিছিয়ে ছিলাম আম্পায়ারিং ক্ষেত্রে, বিশেষ করে সৈকত ভাই ডেফিনেটলি আমাদের বাংলাদেশকে এমন একটা জায়গায় নিয়ে এসছে যখন এখন পুরো ওয়ার্ল্ডে বাংলাদেশি আম্পায়ারদের তারা হিসাব করে কথা বলে এবং জানে যে বাংলাদেশি আম্পায়াররা ভালো, কারণ সৈকত ভাই অলরেডি প্রমাণ করেছে। তারপর আমি গিয়েছি, তারপর তৃতীয় আম্পায়ার হিসেবে গাজী ভাই রিসেন্টলি ছেলেদের T20 ওয়ার্ল্ড কাপ করে আসলো। সো এখন কিন্তু ধীরে ধীরে আরও বাড়বে। রাস্তাটা আসলে শুরু হয়েছে, পথটা শুরু হয়েছে সৈকত ভাইকে দিয়ে, তারপর আমি গিয়েছি, মেয়েদের রাস্তাটা আমি ক্লিয়ার করেছি। এটা কিন্তু একটার সাথে একটা, সৈকত ভাই ভালো করাতে আমাদের সুযোগ হয়েছে, সৈকত ভাই ভালো করাতে হয়তো বা গাজী ভাইয়ের সুযোগ হয়েছে, এবং তারপরে হয়তো বা আরও অনেকের সুযোগ আসবে। ডেফিনেটলি প্রাউড ফিল করি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। যখন বাংলাদেশের নামটা আসে, আমার নামের পাশে দেখবেন যে পতাকা আসে, যখন আমি নিজেই প্রতি খেলার পরে মোটামুটি দেখি যে ঠিক আছে, আমার নামের পাশে যখন পতাকাটা দেখি আমি খুবই প্রাউড ফিল করি, অসাধারণ ফিলিংস। এর বললেন যে বাংলাদেশের পতাকা থাকলে অবশ্যই গর্ব, একটা ভালো লাগা কাজ করে, বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজলে একই উপলব্ধি হয়। আইসিসির ইভেন্টগুলো যখন করা হয়, এমন কোনো চ্যালেঞ্জের মুখে পড়েছেন কি না যে সিদ্ধান্ত নিতে গিয়ে কোনো সিদ্ধান্ত নিতে হবে, চিন্তা করতে হচ্ছে, একটা প্রেশার কাজ করে, এমনটা হয় কি না? আমাদের সময় নেই তো অত চিন্তা করার, আমাদের সময় থাকে হাতে গুনে 3 সেকেন্ড, 1 2 3 আমাদের ডিসিশন জানিয়ে দিতে হবে, আইদার আউট আইদার নট আউট। সো এটা আসলে আমাদের কি বলবো, যে আমাদের সিদ্ধান্তটা এত তাড়াতাড়ি দেওয়া, এটা হচ্ছে আমাদের একটা প্রসেস, এটা আমাদের মানে মাথায় চলে এসছে, এটা আমাদের মনে গেঁথে গেছে, আমাদের ব্রেন অটোমেটিক কাজ করে, যেটা আউট হবার সেটা এমনি আঙুল উঠবে, যেটা নট আউট হওয়ার এমনি আসলে নট আউট হবে। তার মাঝেও মাঝে মাঝে ইরোর হয়ে যায়, কারণ আমরা হিউম্যান বিইং তো আমাদের তো ভুল করার সম্ভাবনা থাকে, বাট যে যত কম ইরোর করে সে তত ভালো হয়তো বা আম্পায়ার। আর আম্পায়ারিংয়ে তো শুধুমাত্র আসলে আউট নট আউট ওয়াইড নো দেওয়াই ডিসিশন না, আরও অনেক ধরনের ডিসিশন হয়, সেই ডিসিশনগুলো নেওয়া আসলে অনেক চ্যালেঞ্জিং। অনেক সময় ওয়েদারটা আসলে অনেক বড় চ্যালেঞ্জ থাকে। বিভিন্ন দেশে আমি বাংলাদেশে থাকি, আমি বাংলাদেশের ওয়েদার জানি, আমি ইংল্যান্ডে থাকি না, আমি ইংল্যান্ডের ওয়েদার জানি না, আমি অন্য দেশের ওয়েদার জানি না। ওই ওয়েদারগুলোর সাথে গিয়ে কখন বৃষ্টি আসবে, কোন মাঠটায় ড্রেনেজ কত ভালো, কত ওভার আমরা আসলে কম খেলাবো, বা কী আরও অনেক ডিসিশনের ব্যাপার থাকে। আরও কিছু ডিসিশন থাকে আপনার যখন মাঠে কিছু বড় বড় প্লেয়াররাই বেশিরভাগ সময় আপনি দেখবেন যে আইসিসি শাস্তির কথা আপনার একটা প্রশ্নে ছিল, যে আম্পায়ার একটা ডিসিশন দিল, বা ঠিক আছে ডিসিশনও না, একটা প্লেয়ার নিজের উপর রাগ। আমরা মুশফিক ভাইকে 2 দিন আগে দেখেছি যে 137 করার পরেও তার হেলমেটে লাথি মেরেছে তার নিজের উপর রাগ থেকে। বাট এই ধরনের কাজগুলো যখন তারা করে, তখন কিন্তু আমাদের তাদেরকে শাস্তি দিতে হয়, সিওসি দিতে হয়, এবং যেটা খুবই চ্যালেঞ্জিং আসলে প্লেয়ারদের জন্য। আপনি জানেন যে বাংলাদেশে যখন হারমানপ্রীত কৌর এসেছিল, একটা ইনসিডেন্স করেছিল, তারপরে 2টো ম্যাচের জন্য তাকে ব্যান করতে হয়েছে। সো এই ডিসিশনগুলো কিন্তু আম্পায়ারদের উপর, পুরোপুরি আম্পায়ারদের উপর ডিপেন্ড করে, আমাদের উপর ডিপেন্ড করে আমরা তাদেরকে কী শাস্তি দিব। আমরা সব কিছু লিখে দেই সিওসি, তারপর কিন্তু ম্যাচ রেফারি সেটাকে গ্র্যান্ট করে আইসিসিতে পাঠায়। সো এই সিদ্ধান্তগুলো আসলে অনেক বড় সিদ্ধান্ত এবং সাহসী সিদ্ধান্ত। অনেক সময় হয়তো বা দেখবেন প্রত্যেকটা দেশে যারা খুব পাওয়ারফুল ক্রিকেটার, বিরাট কোহলি বলেন, আপনি হারমানপ্রীত বলেন, আরও অনেকেই আছে,
তাদের সময় অনেক আম্পায়ার হয়তো বা একটু চিন্তা করতে পারে বিরাট কোহলিকে আমি ফাইন করব, বিরাট কোহলিকে সিওসি দিব, কী দরকার থাকে, অ্যাভয়েড করে যায়। বাট আপনি অ্যাজ অ্যান আম্পায়ার সেটা করতে পারবেন না। আমরা কখনোই সেটা দেখলে চলবে না কে বিরাট কোহলি, কে রোহিত শর্মা বা কে হারমনপ্রীত কৌর, আমাদের সবাইকে একই চোখে দেখতে হবে। সো এগুলো খুবই সাহসী সিদ্ধান্ত ডেফিনেটলি নিতে হবে। বড় বড় দলগুলোর সময় কি আইসিসি একটু নমনীয় থাকে কিনা, কারণ যে সিদ্ধান্ত চেঞ্জ হয়ে যায় কিনা অনেক সময়? না দেখেন না, এটা আসলে আমাদের সবার ভুল ধারণা। আইসিসি সবার জন্য সমান, ক্রিকেট সবার জন্য সমান, ল প্লেইং কন্ডিশন সবার জন্য সমান। ল কিন্তু মানুষের চেহারা দেখবে না, নাম দেখবে না। ল যেটা, আপনি যদি সেটাকে ব্রেক করেন কোনো কিছু, সেটা পানিশমেন্ট যেটা হবে সেটাই পাবেন, সেটা যেই করুক না কেন, সবার জন্য সমান সেটা। আপনি ওয়ার্ল্ড কাপের মাঝে অর্থাৎ ওয়ার্ল্ড কাপের পরে আপনি ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট বলি প্রিমিয়ার লিগের আম্পায়ারিং করার ইচ্ছা আছে, আপনার আগ্রহ আছে, অনেকটা এগিয়েছে, জানতে চাচ্ছিলাম সেই বিষয়টা নিয়ে। সেটাই দেখেন, আমরা তো আসলে বিভিন্ন জায়গায় আম্পায়ারিং করার সুযোগ খুঁজি। যত বেশি চ্যালেঞ্জ আপনি নেবেন তত ভালো আপনি আম্পায়ারিংয়ে করবেন। বাংলাদেশে মোটামুটি প্রিমিয়ার লিগ থেকে শুরু করে সব জায়গায় আম্পায়ারিং করা হয়েছে। আমি লিজেন্ড লিগেও এর আগে আম্পায়ারিং করেছি, ক্রিস গেইল থেকে শুরু করে সবাই সেখানে খেলেছে। এখন যেটা প্ল্যান রয়েছে, যদি ইংল্যান্ডে যাচ্ছি, ইংল্যান্ডে ওয়ার্ল্ড কাপের পরে আমাদের বাংলাদেশি এক আম্পায়ার ওখানে থাকেন, তো উনি ওখানকার প্রিমিয়ার লিগ করেন, ওনার সাথে কথা হয়েছে। ছেলেদের প্রিমিয়ার লিগটা আসলে আমি হয়তো বা আরও 15-20 দিন এক্সটেন্ড করে ছেলেদের প্রিমিয়ার লিগে কিছু ম্যাচ করে তারপর আসবো। এরপরে যেটা হবে যে আমি এবার গিয়ে যদি ওদের এনলিস্টেড হয়ে যেতে পারি, তাহলে এর পরের বছর থেকে যখনই আসলে ফ্রি সময় থাকবে, যখনই আমার অফ সিজন থাকবে, বাংলাদেশে কোনো ক্রিকেট থাকবে না। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমাদের রেনি সিজনে তো আসলে ক্রিকেট থাকে না, একটা বড় সময় অফ সিজন থাকে, সেই সিজনটা আমি ইংল্যান্ডে গিয়ে আম্পায়ারিং করে আসতে পারবো। সো ওই সময়টা একে তো বসে থাকলাম না, দুই হচ্ছে আরও বেশি এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারলাম। ইংল্যান্ডে আম্পায়ারিং করার কথা বললেন, একটা ঘটনা আমরা জানি, ডিপিএলের একটি ম্যাচ ঢাকা প্রিমিয়ার লিগে মিরপুরে হয়েছিল, প্রাইম ব্যাংক মোহামেডান, সেই ম্যাচে বেশ কিছু ঘটনা ঘটেছিল। এরপর থেকে আপনি বাংলাদেশ প্রিমিয়ার লিগ অর্থাৎ ডিপিএল আপনাকে দেখা যায় না, সেখানে আবার ফেরার ইচ্ছা আছে কিনা? বিসিবি প্রেসিডেন্ট আপনাকে আশ্বস্ত করেছেন কিনা যে ডিপিএল আপনাকে আবার করতে হবে এমন কোনো? না, ডিপিএল এবছর, গত বছর আমরা করেছি, যেটা করেছি আমরা টিভি আম্পায়ার হিসেবে ছিলাম। এবছর যেটা আছে যে আমরা 4th আম্পায়ার করেছি, টিভি আম্পায়ার করেছি। অলরেডি ডিপিএল তো চলছেই, জানেন আপনারা সবাই। অনফিল্ডও আসবে সামনে, বাট অনফিল্ড আস্তে আস্তে হয়তো বা আমি দেশে থাকবো না, আমি ওয়ার্ল্ড কাপে চলে যাব। সো এই বছর হয়তো বা আর অনফিল্ডে যাওয়ার সম্ভাবনা নেই, বাট সামনে ডেফিনেটলি সামনের বছর যখন আসবে আবারও সেখানে ব্যাক করবো। বিসিবি প্রেসিডেন্ট তামিম ইকবাল, আম্পায়ারদের পক্ষ থেকে তামিমের কাছে কি চাওয়ার আছে, আপনার কি চান? যেটা তামিম ভাই আসলে কথা দিয়েছে ইতিমধ্যেই, একদিন তিনি হচ্ছে এর মধ্যেই রিসেন্টলি একদিন সব আম্পায়ারদের নিয়ে একটা মিটিং করেছেন, এবং সেখানে আম্পায়ারদের যেগুলো চাহিদা ছিল সেটা তারা বলেছে, ম্যাচ ফি বাড়ানো থেকে শুরু করে আর কি সুযোগ সুবিধা, বেতন বাড়ানো থেকে। এবং তামিম ভাই সেটা কথা দিয়েছেন, যদি ভবিষ্যতে তিনি আসেন অ্যাজ আ প্রেসিডেন্ট আবারও, তিনি ডেফিনেটলি আম্পায়ারদের এই বিষয়টা দেখবেন, এবং আশা করছি সেটা হবে সামনে। বাংলাদেশ ক্রিকেটে তো অনেক কিছু চেঞ্জ করার আছে, তিনিও কিছুটা চেষ্টা করছেন। তার যতটুকু তিনি কাজ করেছেন বিসিবির প্রেসিডেন্ট হিসেবে আপনার কাছে কেমন লেগেছে, এবং ভবিষ্যৎ তিনি আসলে সেটি কেমন হবে? দেখেন, তামিম ভাই তো আসলে খুবই অল্প সময় হয়েছে এসছে, তা আসার পরেও যেটা সবথেকে ভালো উদ্যোগ আমার কাছে মনে হয়েছে যে ছেলেদের এবং মেয়েদের ম্যাচ ফি বাড়িয়েছেন। ছেলেদেরটা তো আসলে নিয়ে সবাই চিন্তা করে, বাট তামিম ভাই এসে প্রথম মিটিংয়ে যেটা করেছেন, মেয়েদের ম্যাচ ফিটা বাড়িয়েছে, যেটা খুব ইম্পর্টেন্ট ছিল। মেয়েদের ঘরোয়া লিগ যারা খেলেন তাদের ম্যাচ ফিটা আসলে এত কম ছিল, যেটা দিয়ে ন্যাশনাল টিমের প্লেয়াররা কিন্তু একটা ভালো অ্যামাউন্ট পায়। আপনি বলেন তাদের স্যালারি থেকে শুরু করে ম্যাচ ফি খুব ভালো, বাট আপনি যদি ঘরোয়া লিগের কথা বলেন, তারা এই জায়গায় খুব কম টাকা পেত এবং তাদের এটা দিয়ে স্ট্রাগল করতে হতো। আপনি যদি পাইপলাইনেই তাদেরকে যথার্থ সুযোগ সুবিধা দিতে না পারেন, একটা সময় গিয়ে কিন্তু খেলা আসলে অনেকে কন্টিনিউ করে না। সো আমার মনে হয় এটা খুবই ভালো একটা উদ্যোগ। আর যে উদ্যোগগুলো আসলে এত কম সময়ে তো অনেক কিছু করা সম্ভব না, তারপরে যেটা করেছে ডেফিনেটলি আমি বলবো যে সাধুবাদ জানানো উচিত। আম্পায়ারিংয়ের পাশাপাশি ভবিষ্যৎ আর কিছু করার ইচ্ছা আছে কিনা? আর কিছু করার ইচ্ছা নেই। আম্পায়ারিং এমন একটা পেশা যেটা আমি চাইলেই 60 বছর পর্যন্ত চালিয়ে নিতে পারবো। আর 60 বছরের পরে যদি ততদিন বাঁচি, তারপরে আমার ইচ্ছা আছে যে দেশ বিদেশে ঘুরে বেড়ানো, আর কিচ্ছু করার ইচ্ছা নেই। অনেক কাজ করে 60 বছর পর্যন্ত বাঁচলে যদি কাজ করতে পারি, যদি ফিটনেস থাকে, তারপর আমার মনে হয় যে বাকি জীবনটা শান্তিতে, মানে বিভিন্ন দেশে ঘুরে বেরিয়ে আসলে জীবনটা কাটিয়ে দেওয়া যাবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে ঈদের বিশেষ আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য। স্যান্ডেলিনা সোপ নিবেদিত অদম্য নারী, পাওয়ার্ড বাই বিউটিনা ফ্রেশ ওয়াশ। সবাইকে ধন্যবাদ ঈদের বিশেষ আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য।